যা কিছু ঘটে গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। তো সাইদ খান ভাই আমার দীর্ঘদিনের পরিচিত, তো তার বক্তব্য শুনে আসলে আমার তাকে সাংবাদিকের চাইতে মনে হয়েছে তিনি একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বক্তব্য দিচ্ছেন। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বসায়নি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামাত এবং জুলাইয়ের যে ছাত্র জনতা এবং অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলো, তারা মিলেমিশে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিল এবং তাদের সাপোর্ট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাই বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে আছেন। সেক্ষেত্রে ওই সরকারের যত ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় বিএনপিকেও নিতে হবে, জামাতকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে। কিন্তু আমাদের সাইদ ভাই যে বক্তব্য দিলেন, তার বক্তব্যে পুরোটাই মনে হচ্ছে তিনি একটা নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে তিনি হচ্ছে দায় দেওয়ার যে রাজনীতি, সেটাই তিনি করেছেন। এখন দেখুন মব কারা করছে। আমি আসলে কোনোভাবে এই ডিবেটে যেতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম একটা ওভারঅল বক্তব্য দিতে, কিন্তু যখন আপনি পরিসংখ্যান দেখেন না, টিআইবির রিপোর্ট নির্বাচনের আগে যে প্রকাশ পেয়েছে, সেখানে রিপোর্টে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মব হয়েছে, যে সহিংসতা হয়েছে রাষ্ট্রীয়, সেই সহিংসতার এককভাবে বিএনপি 91.7% সহিংসতার জন্য অর্থাৎ বিএনপি দায়ী, অর্থাৎ 92% সহিংসতা বিএনপি করেছে। নিউ মার্কেট থানায় অ্যাটাক করে চাঁদাবাজকে বিএনপির ছাত্রদলের ছেলেরা ছাড়িয়ে নিয়ে এসছে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, দীর্ঘক্ষণ বক্তব্য দিতে চাই না। আমি জাস্ট নির্বাচনের পরে 3টা মবের উদাহরণ দিই, গত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে। নাম্বার 1, রুমিন ফারহানা, তিনি 21শে ফেব্রুয়ারি তিনি ফুল দিতে গিয়েছিলেন। সেখানে জিয়ার সৈনিক বলে সেই রুমিন ফারহানা, যিনি বিএনপির পক্ষে গত 17 বছর গলা ফাটিয়েছেন, টকশোতে কথা বলেছেন, তার কথায় আমরা কথা বলতে সাহস করেছি, তার উপরে মব করেছে বিএনপি মব করেছে। গতকালকের প্রথম আলোর রিপোর্ট, বগুড়াতে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে যুবদলের নেতারা তাকে পিটিয়েছে, 6 দিন পরে সেই লোকটা মারা গিয়েছে, গতকালকে মারা গিয়েছে। এরপরে আর একটা হচ্ছে মবের উদাহরণ দেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই রেভলিউশনের উপরে ডকুমেন্টারি তৈরি করছে একদল সাংবাদিক এবং ফটোগ্রাফার। তারা যখন তাদের পেমেন্ট, সেই পেমেন্টের জন্য তারা যখন গিয়েছে চলচ্চিত্র যে কমিশন, সেখানে যখন গিয়েছে, সেখানকার কর্মচারীরা বা কর্মকর্তারা সেখানে ওই আবুজার গিফারি কলেজের ছাত্রদলের নেতাদেরকে ডেকে এনে তাদের উপরে হামলা করেছে এবং সেই হামলায় যারা আহত হয়েছে তারা শুধুমাত্র জুলাইয়ের উপরে ডকুমেন্টারি করে নাই। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে গত 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের উপরে ডকুমেন্টারি তৈরি করছিল। সেইখানে এসে ছাত্রদলের ছেলেপেলেদেরকে দিয়ে ডেকে নিয়ে এসে মব করিয়ে হামলা করেছে। আমি দায় দিতে চাই না, আমার কথা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের একটা প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের পরে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশটা দেখতে চেয়েছিলাম জুলাই বিপ্লবের পরে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আমরা একটি সুন্দর একটা বাংলাদেশ পাবো, যেখানে আগামীর বাংলাদেশে আর কাউকে রাজপথে নেমে গুলি খেতে হবে না, কাউকে গুম হতে হবে না, খুন হতে হবে না, কোর্টের বারান্দায় গিয়ে ন্যায় বিচারের জন্য কাটতে হবে না। আমরা যখন জেলখানায় গিয়েছি, যখন কারাগারে গিয়েছি, কোনো মামলায় আমরা হাইকোর্টের নিচে, আমি ব্যক্তিগত আমার নিজের মামলার কথাও যদি বলি, কোনো মামলায় আমি হাইকোর্টের নিচে জামিন পাই নাই। হাইকোর্টে 2-3বার রিজেক্ট হওয়ার পরে নর্মাল মামলা, যেগুলোর কোনো ভিত্তি নাই, ডাকসু হামলা যেটা বিখ্যাত, খুব 2022 সালে আমাদের উপরে হামলা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমাদের উপরে হামলা করছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় এসছে, আমাদেরকে মেরে ওখানে রক্তাক্ত করে রাখছে। সেই মামলা আমাদের বিরুদ্ধে করছে বিশ্ববিদ্যালয় এবং সেই মামলায় আমাকে হাইকোর্টে পর্যন্ত গিয়ে জামিন নেওয়া লাগছে, লোয়ার কোর্টে জামিন দেয় নাই। দেখুন, আপনার রাষ্ট্র যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারে, রাষ্ট্র যদি আইনের শাসন নিশ্চিত করতে না পারে, তখন কিন্তু মব হয়। এখন রাষ্ট্র যে আইনের শাসন নিশ্চিত করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে, এই জন্য তো রাষ্ট্রকে কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হবে। মবটা তো প্রতিরোধ করা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের যে সরকার থাকবে তাদের দায়িত্ব। এখন সেই দায়িত্ব যদি রাষ্ট্র পালন না করে, বরঞ্চ রাষ্ট্র যদি মব করতে উৎসাহিত করে, আমি বর্তমানে উদাহরণ দেই, অন্তর্বর্তীকালীন সরকারের আপনি 1000 সমালোচনা করতে পারবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করলো, কিংবা গত 1.5 বছর বিএনপি, জামাত, এনসিপি সহ সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে পরামর্শ করে যে অধ্যাদেশগুলো, 133টি অধ্যাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে পরামর্শ করে যে পাশ করলো কিংবা অধ্যাদেশ হিসেবে সেই সময় ফাংশন করলো, সেই অধ্যাদেশগুলো বলা হলো যে এই সংসদ কার্যকর হওয়ার পরে 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করতে হবে। সেই অধ্যাদেশগুলো এই সরকার আসার পরে সেই অধ্যাদেশগুলো বাতিল করার জন্য সুপারিশ করছে। আচ্ছা, সেই অধ্যাদেশগুলো কি কি আপনি দেখেন। গুম কমিশন, অর্থাৎ গুম কমিশনের বিষয়ে যে অধ্যাদেশ হয়েছে, সেই গুম কমিশন বাতিল করার জন্য এখানে সুপারিশ করা হয়েছে। আপনার এই যে ন্যায় বিচারের যে প্রশ্নটা আসছে,
আপনার যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে একটা সচিবালয় হবে, সেখানে সেই সচিবালয় ঠিক করবে, একটা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হবে, সেখানে ঠিক হবে যোগ্য বিচারপতি হিসেবে কারা আসবে, অধস্থন আদালতগুলো কিভাবে চলবে সেখানে সেটা ঠিক করবে। এই জন্য একটা অধ্যাদেশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে আলোচনা করে সেই অধ্যাদেশগুলো ঠিক করছে। আজকে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বলতেছে সেই অধ্যাদেশ তারা মানে না এবং সেগুলো যাতে করে বাতিল হয়ে যায় সেই জন্য তারা সুপারিশ করছে। সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা, অর্থাৎ আপনার স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার জন্যই তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল। বিএনপি এসে সেই অধ্যাদেশ চায়নি বা অধ্যাদেশ বাতিল চাওয়ার জন্য সুপারিশ করছে। বিএনপি পুলিশ সংস্কারের জন্য যে অধ্যাদেশ হয়েছে সেই পুলিশ সংস্কার অধ্যাদেশ বিএনপি বাতিল চাইছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেই আইনগুলো দিয়ে, যেই সংস্কারগুলো দিয়ে অর্থাৎ এই বিএনপিকে, জামাতকে বা ভিন্ন মতকে দমন করা হয়েছে, এগুলোর যখন সংস্কারের জন্য গত 1.5 বছর বিএনপি, জামাত সহ এই জুলাই ঐক্যমত্য কমিশন এবং সরকার মিলেমিশে যেই সিদ্ধান্তগুলো দিয়েছে এই রাষ্ট্রটাকে একটা সুন্দর করার জন্য, সেই অধ্যাদেশগুলোই আসলে এখন বাতিল করার জন্য ইতোমধ্যে বিএনপি অলরেডি সুপারিশ করেছে। এটা তো ভাই আমাদেরকে কষ্ট দেয়, কারণ হলো এই রাষ্ট্রটা আপনি ধরেন যারা এখানে বসে করতেছে, এখন যারা মন্ত্রিপরিষদে আছে কিংবা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সময় যারা হচ্ছে ওই উপদেষ্টা পরিষদে ছিল, এদের অধিকাংশই কিন্তু ভাই রাজপথে ছিল না। আমরা রাজপথে ছিলাম, আমরা অনেকেই এখানে যারা আছি টকশোতে অনেকে হামলা মামলা শিকার হয়েছি এবং ভবিষ্যতেও হব আমরা জানি। তারপরেও যখন দেখি এই সংস্কারগুলো হয় না তখন আমাদেরকে এই বিষয়গুলো কষ্ট দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্র যদি, ভাই আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে, সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্র যদি প্রপার অ্যাকশন নিতে পারতো, বিশেষ করে এই সরকার এখন যে কাজগুলো করছে, অর্থাৎ যে মানে হাসিনার আমলের যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে যেভাবে তারা আবার নতুন করে এখন উপস্থাপন করার চেষ্টা করছে, এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এবং এর পরিণতি ভবিষ্যতে আসলে খুব ভয়াবহ হবে বলে আমরা মনে করি।